আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে চার্জ দাখিল হলে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি, এমন বিধান যুক্ত করে সংশোধিত আইসিটি আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। একই সাথে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত এসব ব্যক্তি স্থানীয় সরকার ও প্রজাতন্ত্রের কোনো দায়িত্বেও থাকতে পারবেন না। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে গা ঢাকা দেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের অনেকে পালিয়ে রয়েছেন বিদেশে। হত্যা মামলার আসামি হয়ে কারো কারো দিন কাটছে কারাগারে। জুলাই গণহত্যার দায়ে তাদের অনেকের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর এর মধ্যেই চলছে আগামী সংসদ নির্বাচনে নানা প্রস্তুতি। কার্যক্রম ও নিবন্ধন স্থগিত আওয়ামী লীগ দলীয়ভাবে যে নির্বাচনে অংশ নিতে পারবে না তা এরই মধ্যে স্পষ্ট। বুধবার সংশোধিত আরপিওতে ফেরারি বা পলাতক আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব করে নির্বাচন কমিশন। একদিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির সংশোধিত বিধানে এই আইনে আনুষ্ঠানিক অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সরকার। নতুন বিধান যুক্ত করে সংশোধিত আইসিটি আইন অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আর এতে করে স্বতন্ত্র হয়েও নির্বাচনে অংশ নেয়ার পথ বন্ধ হচ্ছে বেশিরভাগ আওয়ামী লীগ নেতার। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। এদিকে উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, যা এই খাতে ব্যবসা বান্ধব বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যে ক্ষেত্রে টেলিযোগাযোগ লাইসেন্সিং স্টক যে উল্লম্ব ব্যবস্থা, হায়ারার্কিক্যাল লাইসেন্সিং যে পলিসি ছিল, সেই পলিসিটাকে মধ্যস্বত্বভোগী স্তরগুলোকে রিমুভ করে 3টা মাত্র স্তরে সীমাবদ্ধ করেছে। এর পাশাপাশি আমরা স্যাটেলাইট সংক্রান্ত যে টেলিযোগাযোগ সেবা, যেটা সম্প্রতি আমাদের দেশে লঞ্চ করেছে, সেটার জন্য আরেকটি লাইসেন্স নিয়েছি। মোট 3+1 অর্থাৎ 4টা লাইসেন্সিং স্তর রেখেছি। আর বাদ বাকি সবগুলো লাইসেন্সিংকে আমরা ডিরেগুলেট করে আমরা এনলিস্টমেন্টের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ এই যে নীতিমালাটা, এটা ব্যবসা বান্ধব। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সর্বোচ্চ আদালতের রায়েও খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টে দেওয়া খালাসের রায় বহাল রেখেছে প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। রায় পর্যবেক্ষণে হাইকোর্টে দেওয়া পুনর্তদন্তের আদেশ বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, মামলা প্রমাণ না হয় আপিল না করেও এই রায়ের সুবিধা পাবেন তারেক রহমান এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 21 বছর আগে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ছোড়া হয় যুদ্ধাস্ত্র আরজেস গ্রেনেড। নিহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন। আহত হন শতাধিক নেতাকর্মী। 2018 সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিচারিক আদালত। পরে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু হয় হাইকোর্টে, কিন্তু 3বার আদালত বদল হলেও শেষ হয়নি শুনানি। সবশেষ গত 1 ডিসেম্বর যথাযথ সাক্ষ্য প্রমাণ না থাকার কথা জানিয়ে সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আপিল খারিজ করে রায় দেন সর্বোচ্চ আদালত। রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। আর নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং যারা আপিল করতে পারেননি তাদের বেলায়ও
সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিদের কাছ থেকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল, যা গ্রহণযোগ্য নয়। একই সাথে হাইকোর্টের দেয়া পুনঃতদন্তের আদেশ বাতিল করেন সর্বোচ্চ আদালত। আর রাষ্ট্রপক্ষ জানায়, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। 12টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়, এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি। তার মধ্যে কয়েকটি কারণ বলেছেন। একটি কারণ বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। নতুন করে তদন্ত করার যে আদেশটা দিয়েছিলেন, এটা আজকে আপিল বিভাগ বললেন এটা এক্সপান্স করে দিয়েছেন। এক্সপান্স করেছেন এই জন্য যে এটা আদালতের কাজ না। এটা যদি আদালত বলে দেয় তাহলে সেপারেশন অফ পাওয়ার, রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে যে পৃথকীকরণ নীতি, এই নীতির ভায়োলেশন হবে। পূর্ণাঙ্গ রায় হওয়ার পরে যখন ফাইনাল হবে তখন আমরা রায় দেখে সিদ্ধান্ত নিব আমরা রিভিউতে যাব কিনা। বর্বরোচিত ওই হামলার প্রকৃত আসামিদের কেন বিচার হলো না, সেই ব্যাখ্যা দেন বিএনপির আইনজীবীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলেও জানান তারা। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেকের বিরুদ্ধে আর কোনো মামলা সুপার আইনও কোনো মামলা নাই। অন্য কোনো মামলা না থাকলে অবিলম্বে এ মামলায় কারাগারে থাকা আসামিদের মুক্তির নির্দেশও দেয় আপিল বিভাগ। রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, এই মামলায় অপরাধ এবং আসামিদের যোগসূত্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। কিন্তু 21শে আগস্ট যাদের ছোড়া গ্রেনেডে আওয়ামী লীগ নেতা আইবি রহমান সহ 24 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শত শত নেতাকর্মী, সেই সব অপরাধীর বিচার কিভাবে নিশ্চিত হবে তা এখনো রয়ে গেল অস্পষ্ট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধানে সব ধরনের সহায়তা করবে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছিল তারপর ভারতের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে আর কোনো চিঠি দেওয়া হয়নি, তবে ভবিষ্যতে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তা গণমাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি। দেখুন, উনি কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে হোক, যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো।